আপনাদের সবাইকে স্বাগত জানাই পূর্বাচল রিজেন্ট টাউন সংবাদ সংলাপে। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। করোনা ভাইরাস মহামারী শুরুর পর থেকে এই ভাইরাস নিয়ে নানা তথ্য আমাদের সামনে এসছে। বিভিন্ন গবেষণা থেকে এত তথ্য আমাদের সামনে এসেছে যে মানুষ অনেকটাই দিশাহারা, বিভ্রান্ত। কিছুটা মনে হচ্ছে সয়ে গেছি, বিশেষ করে বাংলাদেশের পরিপ্রেক্ষিত যদি বলি, আবার মনে হচ্ছে না সংক্রমণের ব্যাপকতা বাড়ছে। ঠিক এই প্রেক্ষাপট নিয়ে আজকে আলোচনা করব আমরা কোথায় আছি করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার কামরুল হাসান, সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। আছেন অধ্যাপক ডাক্তার ইকবাল হাসান মাহমুদ, সিনিয়র কনসালটেন্ট, ইউনাইটেড হাসপাতাল। ডাক্তার মঞ্জুর কাদের, বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ, এবং ডাক্তার ফরহাদ মঞ্জুর, হেড অফ ক্লিনিক্যাল প্যাথোলজি, এমআর খান শিশু হাসপাতাল। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি। ডাক্তার কামরুল হাসান, আজকে কিছুক্ষণ আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি কথা বলেছেন যে করোনা পরিস্থিতি যে কোনো সময় প্রাণঘাতী রূপ নিতে পারে, সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের তাহলে এখনকার যে করোনা পরিস্থিতি, তাকে এক কথায় কি বলা যাবে? আমরা কি করোনা শেষ হয়ে গেছে নাকি নতুন কোনো শঙ্কার জায়গা আছে? ধন্যবাদ ইশতিয়াক রেজা। আজকে আমার সাথে যারা আলোচনা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং সেই সাথে সাথে যে সমস্ত দর্শক আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই। এখন আমার মনে হয়েছে যে আমাদের আওয়ামী লীগের যে সম্মানিত সাধারণ সম্পাদক যে কথাটা বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আজকে বিশ্বব্যাপী করোনা সংক্রমণের জন্য গতিবিধি এবং মৃত্যুর যে মিছিল এবং তার উপরে যে করোনা ভাইরাস নিয়ে যে সমস্ত তথ্য উপাত্ত আমাদের কাছে আছে, সব মিলিয়ে এখন পর্যন্ত কোনো বিষয় কিন্তু উপসংহারে আমরা পৌঁছতে পারিনি। সে কারণে এটা কতদিন যাবে, এটা নানান দায়িত্বশীল যে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে তারা নানান কথা বলেছে, এবং তারা যে কথাগুলো বলে তাদের কিন্তু কথাগুলো ভিত্তি আছে, বৈজ্ঞানিক ভিত্তি আছে। সেই হিসাবে এখন নিশ্চিত করে বলা যাবে না আসলে সামনের দিনগুলো কেমন হবে। কারণ আজকে যদি আমি গোটা বিশ্বের চিত্রটা দেখি যে প্রতিদিনই আমাদের কিন্তু সংক্রমণ বাড়ছে এবং মৃত্যুর সংখ্যাও বাড়ছে। সর্বশেষ যে খবরটি আমাদের কাছে আছে যে এখন পর্যন্ত 2,73,00,000 মানুষ কিন্তু সংক্রমিত হয়েছে, মৃত্যুবরণ করেছে 8,93,000, এবং আমাদের বাংলাদেশেও কিন্তু সংক্রমণ বাড়ছে। এবং সেইখানে আমরা সর্বশেষ দেখেছি যে 3,25,057 জন মৃত্যুবরণ করেছে 4,479 জন। এবং আমাদের কাছে সবচেয়ে সংখ্যার বিষয়টি যে পাশের দেশ ভারতে কিন্তু আমাদের সংক্রমণ এখন গোটা বিশ্বকে ছাড়িয়ে গেছে, এবং প্রতিদিন আমরা গত 24 ঘন্টায় দেখেছি প্রায় 90,000 বেশি কিন্তু সংক্রমিত হয়েছে, আর প্রতিদিন মৃত্যুর সংখ্যাও কিন্তু প্রায় 1000 খানিক হচ্ছে। এবং এখানে আমাদের যে সংখ্যার জায়গাটা, যে ভারত যেহেতু আমাদের 3 দিকে স্থলবন্দর রয়েছে বা স্থল সীমানা রয়েছে, সেখানে কিন্তু আমাদের আমদানি রপ্তানি কার্যক্রম চলছে, মানুষের যাতায়াত চলছে, এবং এই সংক্রমণটি কিন্তু এটা কিন্তু ইন্টার বর্ডার সংক্রমণ আমরা এবার দেখলাম। ইন্টার বর্ডার সবসময় হয় কম বেশি, কিন্তু এবার হয়েছে ব্যাপক। যে আমাদের বাংলাদেশের কথাই যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু বিদেশ থেকেই প্রথম কিন্তু আমাদের দেশে করোনা সংক্রমণের মানুষরা আসলো, এবং সেখান থেকে কিন্তু ভাগ্যটা বাংলাদেশে ছড়িয়ে পড়লো। সেই কারণে এখন পর্যন্ত নিশ্চিত করে যদি আমি বলি চিকিৎসার কি ব্যবস্থা, চিকিৎসার এখানে ধরেন যে অনেক সংখ্যা, দুঃখ, বেদনার মধ্যেও একটি সুখবর আমরা সবসময় বয়ে চলেছি, সেটি হলো এই যে আজকে গোটা বিশ্বের যত সংক্রমণের রোগী আছে তার 99% হচ্ছে কি আপনার মাইল্ড বা মৃদু ধরনের, যাদের তেমন কোনো চিকিৎসা লাগে না এবং তারা খুব দ্রুতই সুস্থ হয়ে যায়। আবার অন্যদিকে আমরা আশা করছি যে এর মধ্যে দিয়ে আমাদের ভ্যাকসিন যেটা তোলপাড় চলছে, এবং টক অফ দ্য ওয়ার্ল্ড যেটা আমরা এর আগে কখনো শুনিনি, সেটা হচ্ছে ভ্যাকসিন কবে আসবে। তো সেখানে আমাদের একটা আস্থার জায়গা রয়েছে। তো ভ্যাকসিন নিয়েও নানা আলোচনা রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আপনি যদি পরবর্তী আলোচনা করতে চান আমরা সেটা নিশ্চয়ই করবো, যে সর্বশেষ পরিস্থিতি কি। তবে এইখানে আমি একটি কথা বলে শেষ করি, যেহেতু আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে কোন দিকে মন নেই, আমি তার সাথে একমত। সেই হিসাবে আমাদের 3টি কিন্তু চিকিৎসার ব্যবস্থা বা আমাদের সচেতনতার বিষয়, একটি হলো আমাদের সামাজিক চিকিৎসা, 2 নম্বর হচ্ছে গিয়ে বৈজ্ঞানিক চিকিৎসা, 3 নম্বর হচ্ছে আমাদের ভ্যাকসিন এখনো আসেনি।
এবং চিকিৎসার বিষয়ে কিন্তু সে ধরনের চিকিৎসা কিন্তু নিশ্চিত করে বলা হয়নি। যে সমস্ত চিকিৎসার কথা বলা হয়েছে সেগুলো কিন্তু কেবলমাত্র মুমূর্ষু রোগীদের জন্য নিউ ড্রাগ হিসাবে বলা হয়েছে। তো সেইখানে আমাদের যে কোনো পরিস্থিতিতেই আমাদের সামাজিক চিকিৎসা মানে স্বাস্থ্য বিধিগুলো আমাদের কিন্তু মেনে চলতেই হবে যদি সত্যি আমরা এই করোনাকে প্রতিরোধ করতে চাই, নিয়ন্ত্রণ করতে চাই। ধন্যবাদ। আমি ডক্টর ইকবাল হাসান মাহমুদ, আপনি পরিস্থিতিকে কিভাবে দেখবেন আপনার জায়গা থেকে? আপনি যেহেতু নিজে করোনা চিকিৎসায় নিজে রত আছেন। ধন্যবাদ রেজা ভাই আপনাকে। বাংলাদেশের যে করোনা ভাইরাস এখন কিন্তু এটা মহামারী পর্যায়ে রয়েছে। আমরা গত 2 সপ্তাহ ধরে কিন্তু শনাক্তর হার 20% নিচেই দেখছি। এখনো এটা বিপদ সীমার উপরে অনেক ঊর্ধ্বে আছে আমি মনে করি। আর মানে এটা আরো বাড়তে পারে, যেটা ওবায়দুল কাদের সাহেব বলেছে, এটা আরো বাড়তে পারে। আর যতক্ষণ পর্যন্ত শনাক্তের হার এখন একটু দেখা যাচ্ছে যে টেলিভিশনে যে মানে নিউজে দেখছি, পেপারে দেখছি যে কিছুটা কমে গেছে, তারপরও 8% নিচে না নামলে বিপদ কিন্তু কমবে না, বিপদ বেশি থাকবে। আর এই মুহূর্তে যে কয়েকটি দেশ করোনা সংক্রমণ একেবারে রয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। আর ভারত তো একেবারে সংক্রমণের শীর্ষে রয়েছে, যেটা প্রফেসর কামরুল যেটা বললেন যে আমাদের প্রতিবেশী দেশ ভারত, এবং ভারত কিন্তু আপনি রেজা ভাই জানেন যে ব্রাজিলকে অতিক্রম করে কিন্তু 2 নম্বরে পৌঁছে গেছে। সুতরাং ভারত মানে একেবারে নিকটবর্তী দেশ ভারত, যার চারিদিকে আমরা আমাদের বর্ডার, সেখানে যদি এরকম বিভীষিকাময় পরিস্থিতি থাকে তাহলে তো অনেক লোক ইন্ডিয়া থেকে ওদের অনেকে কর্মহীন হয়ে গেছে, অর্থনৈতিক প্রচন্ড মন্দা ভারতে। সুতরাং অনেক লোক হয়তো চোরাচালানি কিংবা দস্যুবৃত্তি করতে বাংলাদেশে আসবে, এটি স্বাভাবিক, এবং এরা করোনা নিয়ে আসবে। এবং আমাদের বর্ডারে তো এক ধরনের লেনদেন আছেই, এবং ভারতে যতক্ষণ না কমবে আমরা কিন্তু আমরা রিস্ক ফ্রি হচ্ছি না। আর আমরা যেহেতু পরীক্ষা একেবারে নগণ্য পরীক্ষা, সুতরাং পরিপূর্ণ আমরা চিত্র পাচ্ছি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে 3C অর্থাৎ 3টি সির কথা বলেছে, সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যেমন প্রথমটা হচ্ছে যে ক্লোজড স্পেস, সি এর প্রথমটা যে বন্ধ জায়গা, একটা লিফটের মধ্যেও কিন্তু অনেকে গাদাগাদি করে আমরা উঠছি, সংক্রমণ হতে পারে। ক্রাউডেড প্লেস, জনবহুল জায়গা, ইভেন মসজিদেও আজকাল মাস্ক পরা হয় না, কোনো মানে ফিজিক্যাল ডিস্টেন্স কিছুই মেনটেন করা হয় না। আর বাজারের কথা, কারণ বাজারের কথা তো না বললেই নয়। আর আরেকটা সি হচ্ছে যে ক্লোজ কন্ট্যাক্ট, একেবারে বেশি রোগীর কাছাকাছি যাওয়া। আপনি যদি 15 মিনিট যদি একটি রোগীর কাছে থাকেন, কোভিড পজিটিভ রোগী, আপনি কিন্তু করোনা সংক্রমিত হয়ে যাচ্ছেন। সুতরাং এই 3C তত্ত্ব আমাদের কর্তৃপক্ষ কতটুকু মেনটেন করছে সেটি হচ্ছে কথা। ঠিক আছে ডক্টর মঞ্জুর কাদের, এই প্রশ্নটা আমি আশা করি যে সকলেই এই প্রশ্নটার মধ্যে সংযুক্ত হবেন, কিন্তু আমি মঞ্জুর কাদেরকে দিয়ে শুরু করছি। যেটা যে মিউটেশনের কথা যেটি বলা হচ্ছে যে সবচেয়ে বেশিবার মিউটেশন হয়েছে যে ভাইরাসগুলো, তার মধ্যে বাংলাদেশের ভাইরাসটি, এই যে ভাইরাসের যে রূপ বদলাচ্ছে বেশি বেশি করে বাংলাদেশে, এটার অর্থটা কি দাঁড়ায়? এটা কি সিগন্যাল দেয় আসলে বাংলাদেশের জন্য? আসলে ভাইরাস যদি ঘন ঘন বদলায় তাহলে ডিটেকশনের সমস্যা হবে এবং আলটিমেটলি এটার ব্যাপকতা বেড়ে যাবে। সেজন্য আসলে ভাইরাসের এই মিউটেশনটা কিন্তু ভালো না, আমরা আতঙ্কিত যদি বারবার চেঞ্জ হয়। তো এখন যেটা আমার সাবজেক্ট, যেটা অনকোলজি বা ক্যান্সার চিকিৎসা এবং কোভিড ভাইরাস, এমনি আমরা জানি যে ক্যান্সার রোগের রোগ প্রতিরোধক ক্ষমতা কমে দেয়, তখন ভাইরাসের সংক্রমণের ইয়েটা আরো বেড়ে যায়। সেক্ষেত্রে ক্যান্সারের চিকিৎসা দিতে হবে, আবার কোভিডের চিকিৎসা দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কিছু গাইডলাইন বা পলিসি মেনটেন করি ক্যান্সার চিকিৎসার বেলায়। যেমন রোগের প্রতিরোধক ক্ষমতা কমে গেলে ভাইরালের সংক্রমণের ব্যাপকতা বেড়ে যাবে, আবার ক্যান্সারের চিকিৎসা না দিলে ক্যান্সার বিভিন্ন জায়গায় ছড়ে যাবে এবং রোগীর মৃত্যু হবে। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রোটোকল অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি। কি করি, যদি আমরা কেমোথেরাপি দিতে হয় কোনো রোগীকে ক্যান্সার চিকিৎসার জন্য, সেক্ষেত্রে কেমোথেরাপির ডোজ একটু কম্প্রোমাইজ করা, অথবা কেমোথেরাপির মাধ্যমে যে সেল কাউন্ট গুলো কমে যায় সেগুলো যাতে না কমে সেই জন্য সতর্কতামূলক ভাবে কিছু প্রোফাইলেকটিক গ্রানুলোসাইট ইনজেকশন দেওয়া, অথবা অনেক সময় গ্যাপিং করি, যেমন 3 উইকস পর যদি কোনো কেমোথেরাপি কোনো রেজিমেন থাকে, এটা আমরা 4 উইকস করে দিই, টু কিপ ইমিউন সিস্টেম অ্যাজ ওয়েল এজ টু কন্ট্রোল ক্যান্সার ডিজিজ। সো কোভিড সিচুয়েশনও আমাদের ক্যান্সার চিকিৎসা করতে হবে, সেই জন্য আমরা ইনস্টিটিউশনাল প্রোটোকলও মেনটেন করি। আসলে রোগী ক্যান্সার নিয়ে আসলে কোভিড আছে কিনা সেটাও শনাক্ত করার জন্য আমরা তাদেরকে আরটি-পিসিআর টেস্ট করানো,
অথবা সাসপেক্টেড কেসগুলো আইসোলেশনে রাখা, এইভাবেই আমরা বাংলাদেশে ক্যান্সার চিকিৎসাও চালিয়ে যাচ্ছি কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন। ফরহাদ মঞ্জুর, এই প্রশ্নটা আপনার কাছে, এই যে করোনার যে ভাইরাসের রূপ বদল এত বেশি বেশি, এটা আসলে কি সংকেত দেয়? এবং একই সাথে আপনার কাছে প্রশ্ন যে তাহলে কি আমাদের ভ্যাকসিন এবং ড্রাগ নির্বাচনেও আমাদেরকে একটু বেগ পেতে হবে বাংলাদেশের জন্য? এই করোনার যে মিউটেশন হচ্ছে এটার রেট কিন্তু আমাদের দেশে অনেক বেশি। ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে 7.23, আর আমাদের দেশে হচ্ছে এখন 12.60, মানে অলমোস্ট ডাবল। এটা বিসিএস এর গতকালকে যে রেজাল্টটা দিয়েছে ওইটার মধ্যে। এটার দুইটা দিক আছে আসলে মিউটেশনের। একটা দিক হচ্ছে এটা ভিরুলেন্ট বেশি হতে পারে, যদি বেশি ভিরুলেন্ট হয় এটা আমাদের জন্য অবশ্যই ক্ষতিকর। কিন্তু কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে এটা ভিরুলেন্ট অনেক কম আমাদের দেশে, কারণ যে হারে সংক্রমণ হচ্ছে, আমরা যদিও টেস্ট করি না, জানি না কি পরিমাণ সংক্রমণের সংখ্যা, অ্যাকচুয়াল পিকচার আমরা আসলে পাই না। তো আমার কাছে মনে হচ্ছে যে এই ভাইরাসটা ধীরে ধীরে আমাদের দেশে দুর্বল হয়ে যাচ্ছে, এবং এটা আমাদের জন্য সৌভাগ্যজনক একটা ব্যাপার। এই এই জিনিসটা যেদিনই চেঞ্জ হয়ে যাবে ওই দিন কিন্তু আমরা এত হাসি খুশি ভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবো না। তো আমাদের সবচেয়ে বড় আসলে সমস্যা হয়ে গেছে যে যেহেতু টেস্টের পরিমাণ কম বিভিন্ন কারণে, আমরা অ্যাকচুয়ালি না জানতে পারছি সংক্রমণের আসল সংখ্যা, না জানতে পারছি আসলে কতজন মারা যাচ্ছে। আমরা দেখছি প্রতিদিন 30 থেকে 60-এর ঘরে এরকম আপ ডাউন করছে, তবে সংখ্যাটা এর চেয়ে অনেক বেশি হওয়ার কথা করোনা। এবং আরেকটা সমস্যা হয়ে গেছে, এখনকার মানুষজন মোটামুটি এটা মেনে নিয়েছে, বাংলাদেশের মানুষ যারা আছে, যে আমার হার্ট অ্যাটাকে মারা যেতে পারি, আমি করোনায় মারা যেতে পারি, এই টাইপ একটা ব্যাপার আছে। এবং এই মিউটেশনের কারণে যে ক্ষতিটা কিংবা যে ভয়টা থাকে ওইটা হচ্ছে সবচেয়ে বেশি ভয় থাকে ভ্যাকসিনের ব্যাপার। হয়তো কয়েকটা স্ট্রেনের জন্য একটা ভ্যাকসিন আনা হলো, তো দেখা গেল আমাদের দেশে ওই স্ট্রেন নাই, আমাদের দেশে হয়তো অন্যরকম আরেকটা স্ট্রেন, মানে করোনার আরেকটা স্ট্রেন দিয়ে ইনফেকশন হচ্ছে, তো ওই ভ্যাকসিন খুব একটা কাজ করার কথা। এটা হচ্ছে এক। দুই হচ্ছে ভ্যাকসিনের ব্যাপারে আমি খুব একটা আশাবাদী না এই কারণে, এক নাম্বার হচ্ছে ভ্যাকসিন আসতে এখনো বাংলাদেশে আসতে অনেক দেরি, এটা অনেকগুলি প্রোটোকল মেনটেন করে আসতে হয়। তো এখনো থার্ড ফেজ চলছে, যে ভ্যাকসিন গুলি আসার কথা ওগুলি থার্ড ফেজ শেষ হবে, ওইটা রেজাল্ট পাবলিশ হবে, তারপর ওইটা আবার বাংলাদেশে আজকে চাইলে কালকে নিয়ে আসলাম এরকম ব্যাপার না, অনেকগুলি প্রোটোকল মেনটেন করে আনতে হবে। তো এটা অনেক দেরি আছে, এটা হচ্ছে। দুই হচ্ছে সিডিসি যেটা বলেছে যে 50% ইফেক্টিভ হলেই ওই ভ্যাকসিনকে বাজারে আসার অনুমতি দিবে। 50% ইফেক্টিভ মানে আমি 100 জনকে ভ্যাকসিন দিলাম, এর মধ্যে 50 জনের উপর এটা কাজ করলো, বাকি 50 জন কিন্তু এটা কাজ করছে না। তো এটা ইন ওয়ান সেন্স একটা ভয়ঙ্কর দিক হবে যে ওই 100 জনের মধ্যে 50 জন অ্যান্টিবডি ফর্ম হবে, তারা বাইরে ঘুরে বেড়াবে, ঠিক আছে, বাকি 50 জন কিন্তু নিজেরাও রিস্কে থাকবে, আবার অন্যদেরকেও রিস্কের মধ্যে থাকবে। তাছাড়া আমাদের দেশে আমরা মোটামুটি ড্যাম কেয়ার ভাবে চলাফেরা করি, ভ্যাকসিন আসলে ওই জিনিসটা আরো বেড়ে যাবে। এবং ওই ট্রিটমেন্টের ব্যাপারে যেটা বলছেন, ট্রিটমেন্ট তো আসলে নাই করোনা, এরকম কোন ড্রাগ এখনো বের হয়নি যে করোনা ভাইরাসকে কিল করবে। যেগুলি করা হচ্ছে ম্যাক্সিমাম সাপোর্টিভ কিংবা হয়তো রেপ্লিকেশন কমাচ্ছে, এগুলি এখন পর্যন্ত স্টাডিতে বলা হচ্ছে যে ভাইরাল রেপ্লিকেশনটা স্লো করে দেয়। সো ট্রিটমেন্ট নিয়ে আগেও আশাবাদী ছিলাম না, এখনো নাই। ভ্যাকসিন নিয়েও খুব একটা যে আশাবাদী তা না, ওই যে বেসিক টুলগুলি ওগুলি ফলো করে আসলে আমাদের এগিয়ে যেতে হবে। এটা ছাড়া সামনে পরিস্থিতি খারাপ হতে পারে যদি মিউটেশনটা এটা ভিরুলেন্সি বেশি হয়। আর যদি এভাবে চলে তাহলে এভাবে চলতে থাকবে যেমন চলছি। অধ্যাপক কামরুল, আপনার কাছে কি মনে হয় এই মিউটেশনের যে প্রসেসটা আমরা দেখতে পাচ্ছি এবং এই যে মাল্টিপল মিউটেশন, এইটার কোনো ইম্প্যাক্ট আছে কিনা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে, অথবা ড্রাগ নির্বাচনের ক্ষেত্রে, কিংবা সোশ্যাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে? এখানে ডক্টর ফরহাদ বেশ সুন্দর বলছিলেন, কিন্তু অর্ধেকটা বলেছেন। সেটা হলো মিউটেশনে এটা ভিরুলেন্সি বাড়তেও পারে, কমতেও পারে। সে কারণে কিন্তু আমাদের বিজ্ঞানীরা দেশে কিন্তু তারা নিশ্চিত করতে পারে না এটা কি আসলে মিউটেশনে আমাদের ভিরুলেন্সি কমে যাচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা যেটা মনে করি যে এটা জিনোম সিকোয়েন্স চেঞ্জ হচ্ছে, সেটা ঠিকই আছে, কিন্তু এখন পর্যন্ত ভিরুলেন্সি বাড়ছে নাকি কমছে এই জায়গাটা কিন্তু নিশ্চিত করে বলতে পারছে না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে অনেক দেশে কিন্তু সেকেন্ড ওয়েভ হচ্ছে। আমাদের বাংলাদেশের পরিস্থিতিটা কি? আমরা কিন্তু পিকে যেতে পারি না। আমাদের চিকিৎসা বিজ্ঞানের ছাত্র যারা আমরা, বা চিকিৎসা স্বাস্থ্য অধিদপ্তরের তারা কি বলেছে, এটা আমরা খুব স্বস্তিকর জায়গাটা নিয়েই, কিন্তু আমাদের যারা বিশেষজ্ঞ রয়েছে বা তারা কিন্তু বারবার বলছে যে পরীক্ষাটা বাড়ানো দরকার। সে পরীক্ষার জায়গাটা কিন্তু আমরা বাড়াতে পারি না। সেই কারণে আমরা ওই মলিকুলার বায়োলজির চিন্তাটা আমরা পরে করব। কারণ হচ্ছে যে আমাদের যে
ভ্যাকসিন গুলো হচ্ছে, সে ভ্যাকসিন কিন্তু নিয়ে নানান কথা আছে, সেটা আমরা পরে আসছি। কিন্তু ধরেন যে আসলে আমাদের যে বিশ্বের পরিস্থিতি বা বাংলাদেশের পরিস্থিতি বা দক্ষিণ এশিয়ার পরিস্থিতি সব মিলিয়ে যেটা প্রফেসর ইকবাল মাহসান বলেছেন তার সাথে আমি যুক্ত করতে চাই যে আসলে 4T থেকে বেরিয়ে আসার কোনো আমাদের এখন পর্যন্ত কোনো সুযোগ নেই। 4Tটা কি? এই 4T ফলো করেই কিন্তু যে সমস্ত দেশ সফল হয়েছে। 4T হচ্ছে গিয়ে টেস্ট, ট্রিটমেন্ট, ট্রেসিং এন্ড ট্র্যাকিং। এখান থেকে দক্ষিণ কোরিয়া বা যে সমস্ত, বিশেষ করে চীনের যে উদাহরণ, সেই চীনের উদাহরণ ধরেই কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা একটা ধারণা করেছিল, বিশেষ করে বাংলাদেশ বিষয়ে। যেমন সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজিস্ট তারা যারা বলেছিল যে আমাদের এই জুলাইয়ের বা আগস্টে আমরা প্রায় শেষ হয়ে যাবে, 99% কমে যাবে, এবং ডিসেম্বরে তারা আমরা ফুল ফ্রি হয়ে যাব। কিন্তু এটা বলেছিল তারা যে মেজারগুলি নিতে হবে। আমাদের মেজারগুলি কিন্তু আমরা সবসময় একটা দোটানার মধ্যে আছি। আরেকটি কথা আমি খুব পরিষ্কার ভাবে বলি, সেটা হলো বাংলাদেশকে কিন্তু বিশ্ব থেকে আলাদা করে দেখলে হবে না। গোটা বিশ্ব চিত্র যা, বাংলাদেশ চিত্র কিন্তু তাই। আজকে দেখেন গতকালকে অস্ট্রেলিয়াতে মানে বহুগুলা আপনার সিটিতে কিন্তু হয়েছে এবং তাদের গ্রেপ্তারও করা হয়েছে। ইতালিতে কি হয়েছে, এবং আমেরিকা তো হচ্ছে, হরহামেশা হচ্ছে তাদের ব্ল্যাক মুভমেন্ট বা বর্ণবাদী কিসের জন্য। সেই কারণে আজকে আমরা যদি বলি যে ঘরে থাকেন, এটা কিন্তু বাস্তব হবে না। এটা আমরা বলতে পারি জরুরি কাজ ছাড়া ঘরে থেকে বেরোবেন না। এবং সেইখানে এই যে স্বাস্থ্যবিধি, যেটা আমরা 3টা ধাপে ভাগ করেছি, মানে চিকিৎসার বিষয়গুলো, এই স্বাস্থ্যবিধিগুলো নিয়ে কোন দেশ কিন্তু নিয়ন্ত্রণ না করে কিন্তু পারে না। নিয়ন্ত্রণ করতে হয়। আপনি বলবেন মানুষের তো এখন জীবিকা জীবন মুখোমুখি অবস্থানে আছে, আমার জীবনও দেখতে হবে, জীবিকাও দেখতে হবে। সেই কারণে আমরা যেটা বলেছি বারবার, এবং সেখান থেকে আরেকটু তৎপর হওয়া দরকার, সেটি হলো যে যে আপনার জীবিকার জায়গাগুলোকে আপনার স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থা করতে হবে। এখানে শুধুমাত্র যে সরকার একা করবে তা নয়, সরকারের দায়িত্ব সরকার করবে, সেটিও আমরা যেমন দাবি করি। পাশাপাশি আমাদেরও সেই জায়গাটা কোঅপারেশনের জায়গাগুলি করতে হবে। বিশেষ করে আমাদের যারা স্বাস্থ্য সংস্থাগুলো আছে, সেইখানে আপনার ধরেন যে আজকেও পত্রিকায় দেখেছি যে এই বাংলাদেশের মতো দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থা, সমন্বয়হীনতা কিন্তু এই করোনা নিয়ে আসলে, করোনা নিয়ন্ত্রণ নিয়ে আর কোনো দেশে কিন্তু হয়নি। সেই জায়গাটা আমাদের মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত। নইলে আমরা আমাদের হিসাবে, আমরা শুরু থেকে যেহেতু আছি এটার সাথে ট্র্যাক করছি আমরা, কিন্তু আমাদের হিসাবে বাংলাদেশ কিন্তু আরো অনেক ভালো থাকার সুযোগ ছিল। সেই হিসাবে যদি আপনি ওই যে আমি কথাগুলি বললাম, অনিয়ম, দুর্নীতি, ওই জায়গাটা যে মাইনাস করতে পারতাম শুরু থেকেই, তাইলে দেখেন আজকে আমরা অনেক, কারণ আমাদের কাছে মনে হচ্ছে যে ধরেন এখন শুধু ভারতে বেরিয়ে বাড়ছে না, আর ইসেও বাড়ছে, নেপালেও বাড়ছে, ভুটানেও বাড়ছে, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সব জায়গাতে বাড়ছে। কিন্তু আমাদের এই পরিস্থিতি যেহেতু আমরা বুঝতে পারছি না আসলে আমাদের সংক্রমণের অবস্থাটা কি। একটি মাত্র তথ্য আমরা সঠিক পেয়েছি গত 6 মাসে, সেটি হলো যে আইসিডিডিআরবি এবং আইডিসিআর এটা পর্যবেক্ষণ করেছে ঢাকা শহরে। তারা একটা গবেষণা করেছে, সেখানে আমরা দেখেছি 2 সিটি কর্পোরেশন 9% এফেক্টেড। তার মানে হচ্ছে 13.5 লক্ষ তারা বলেছে। এবং যে ধারণা আমাদের ছিল যে বস্তিবাসীদের মধ্যে কম সংক্রমণ হচ্ছে, তারা কিন্তু ওখানে বলেছে যে 6% হচ্ছে তার মধ্যে বস্তিবাসী। তা এখন কথা হলো যে আমরা শুধু মানে ভাগ্যের উপরে ছেড়ে দিলে তো হবে না। এখন আমাদের কাছে প্রতিটি জীবন মূল্যবান। আমার নিরন্তর চেষ্টা করতে হবে, আমাদের যতটুকু সুযোগ আছে জনগণকে সম্পৃক্ত করে সেই ব্যবস্থা কিন্তু আমাদের নিতে হবে। নইলে কিন্তু আমরা যেন ঢিলে ঢালা হলে কিন্তু, কারণ আগামী অনেক বড় বড় গবেষণা হচ্ছে গোটা বিশ্বে। একটা গবেষণা কিন্তু ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় কিন্তু গতকাল দিয়েছে যে আগামী শীতে প্রতিদিন 30,000 মানুষ কিন্তু মৃত্যুবরণ করবে, এরকম একটা শীত বাংলাদেশেও আসছে। যদিও বাংলাদেশের শীত এত বড় শীত পড়ে না, এত তীব্র শীত পড়ে না, তারপরেও সারা পৃথিবীর সাথে তো আমাদের যোগাযোগটা আছে, মানুষ আসা যাওয়া করবে। ঠিক এই পরবর্তী ধাপে আমরা এই আলোচনাটা করতে চাই, কিন্তু একটা বিরতির সময় হয়েছে। আপনারা আছেন আমাদের সঙ্গে, দর্শক আপনারাও আছেন আমাদের সঙ্গে, একটা বিরতির সঙ্গে থাকবেন। আরেকবার স্বাগত পূর্বাচল রিজেন্ট আউট সংবাদ সংলাপে। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা, 4 জন অতিথি, ডক্টর ফরহাদ মঞ্জুর, মঞ্জুর কাদের, কামরুল হাসান এবং ইকবাল হাসান মাহমুদ। ইকবাল হাসান মাহমুদ,
করোনা ভাইরাস বাতাসে ভেসে থাকে আগে যা ভাবা হচ্ছিল, এখন বলা হচ্ছে তার চেয়ে বেশি সময় থাকে। তাহলে আমাদের অফিস আদালত খোলা, রেস্তোরাঁ খোলা, আমাদের জন্য সতর্ক বার্তাটা কি, বা সাবধানতার জায়গাটা কোন জায়গায়? হ্যাঁ, আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু ডক্টর ফরহাদ যেটা বললেন যে যে করোনার যে রূপ পরিবর্তন, যে বিশ্বের যে সব জায়গায় 7.23 আর আমাদের দেশে 12.67, এটা যেটা এই মিউটেশনটা হয়তো আমার দৃষ্টিতে আমি মনে করি ভালোই হচ্ছে, যে ভাইরাসটা দুর্বল হয়ে যাচ্ছে। এবং আমার বিশ্বাস যে শীতের আগে আগে আমাদের দেশে শীত তো ইউরোপ আমেরিকার মতো বা রাশিয়ার মতো একবারে -40-তে চলে যায় না। তো আমাদের শীতটা একটা সুন্দর অনুভূতি আমি মনে করি। তো এই শীত এমন কোনো একটা ফ্যাক্টর না। তো আমাদের এই শীতের আগে আগেই সিংহভাগ এলাকা কিন্তু আমি মনে করি যে করোনা মুক্ত হয়ে যাবে, এবং প্রান্তিক পর্যায়ে কিছু কিছু থাকবে, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। আর কারণ আমাদের দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা বলেছিল যে রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে, সেটা কিন্তু পড়েনি। আর সে ব্যাপারে আমি আমার বিশ্বাস যে আমরা মানে এই উপমহাদেশে বিশেষ করে যেভাবে মশলা খাই, হলুদ এত বেশি খাই, বিভিন্ন মশলা খাই, এগুলি সবই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, এবং এগুলো কিন্তু আমাদের ইমিউনিটি অনেক বাড়িয়ে দিচ্ছে। যার জন্য বস্তিবাসীরা, যে প্রফেসর কামরুল বললেন 6%-এর কথা, বস্তিবাসীদের অনেক মৃত্যু হওয়ার কথা ছিল, অনেক সংক্রমণ হওয়ার কথা ছিল। বস্তিতে তো কোমরবিডিটি কেসও কম, সেখানে বয়স্ক লোক, কোমরবিডিটি কেস কম, তারপরে ভিটামিন ডি স্টোরেজ অনেক বেশি ওদের, ওরা সারাদিন রোদ্রে জলে, প্লাস ক্রস ইমিউনিটি, ছোটবেলা থেকে বিভিন্ন মানে কন্টাজিয়াস ডিজিজে ভুগে ভুগে তার মধ্যে ক্রস ইমিউনিটি ডেভেলপ করে যাচ্ছে। আর প্রফেসর যেটা আমাদের সাবেক ভিসি সাহেব প্রফেসর কামরুল সাহেব যেটা বললেন যে পিকের কথা, আসলে পিকটা হতেই হবে। পিক না হলে কিন্তু উপরে যদি না ওঠেন, নিচে পড়ার কোনো সম্ভাবনা থাকে না। পিক ওঠার পরেই সংক্রমণ আস্তে আস্তে কমতে থাকবে, এবং আমার বিশ্বাস। আর আপনার যে প্রশ্নের উত্তর, যে বাতাসে, আসলে তো এখন মানে করোনা ভাইরাস যেহেতু আমাদের পরীক্ষা একেবারে কম, আমরা বুঝতে পারছি না যে এটা কি পর্যায়ে, কি মানে বাংলাদেশ কোন অবস্থায় আছে, এটা বোঝা খুব মুশকিল। অথচ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যে টাস্ক ফোর্স আছে, তারা বলছে যে আরটিপিসিআর কিন্তু মানে তারা বিনামূল্যে দিতে বলছে, এবং তাদের বলা হচ্ছে যে 4 লক্ষ পরীক্ষার কিট কিন্তু অব্যবহৃত হয়ে পড়ে আছে। আর মানে বিনামূল্যে যদিও করা হয়, বাসায় গিয়ে তারা বলছে যে 300 টাকা যে ফিসটা নেওয়া হয় সেটা ঠিক আছে। তো এখন এই পরীক্ষা বাড়াতে হবে। সরকার বললো একবার যে এন্টিজেন পরীক্ষা করতে দেওয়া হবে, এন্টিজেন টেস্টটা, কিন্তু তারপরে এটার আর নাম গন্ধ আমরা শুনতে পাচ্ছি না। আর অ্যান্টিবডির কথা তো এখন এই 6 মাসের মাথায় অ্যান্টিবডি যদি মানে ব্যাপকভাবে করতে পারতাম, আমরা জানতে পারতাম যে দেশের অবস্থা কি। কারণ সেরো সার্ভেইলেন্সের জন্য অ্যান্টিবডির খুব বেশি প্রয়োজন। নয়াদিল্লিতে ওরা অ্যান্টিবডি করে দেখেছে যে 29% হয়েছে, সেটা 50% হলেই কিন্তু অ্যান্টিবডি 50% হলে বলা যায় যে ভাইরাস আস্তে আস্তে দুর্বল হতে থাকবে, স্থিমিত হতে থাকবে। এটা আমাদের দেশেও যদি আমরা অ্যান্টিবডি টেস্ট করতে পারতাম। মৃদু সংক্রমণ কিন্তু অনেক হয়েছে, অনেক হয়তো জানেও না, উপসর্গবিহীন, তো কিন্তু তাদের মধ্যে অ্যান্টিবডি ডেভেলপ করে গেছে। অ্যান্টিবডিটা করা দরকার, এসেনশিয়াল। বারবার আমি বিভিন্ন চ্যানেলে বলছি অ্যান্টিবডি করা দরকার সেরো সার্ভেইলেন্সের জন্য। আর অ্যান্টিজেন আমরা আধা ঘন্টার মধ্যে লক্ষাধিক পর্যন্ত অ্যান্টিজেন প্রতিদিন করতে পারি। তাহলে বাংলাদেশের প্রকৃত অবস্থাটা বোঝা যেত, বাতাসে কতক্ষণ থাকছে, কি পরিমাণ, কি কতটুকু আমরা প্রোটেকশন নিব। আর প্রোটেকশন তো এখন আমরা ভুলে গেছি, যেখানে আমরা বলছি যে নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশন ভীষণ দরকার, দ্যাট ইজ মাস্ক করতে হবে, যেটা প্রফেসর কামরুল বলল, ট্র্যাকিং, ট্রেসিং, আইসোলেশন, কোয়ারেন্টাইন, কিছুই তো হচ্ছে না, সবই তো আমরা কেন পিছিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের আরো ব্যাপক অ্যাগ্রেসিভ হওয়া উচিত ছিল। আগ্রাসিভ ভাবে ভিয়েতনাম যেটা মাত্র 24 জনের জন্য ব্যাপক আগ্রাসিভ হয়ে তারা পরীক্ষা করে তারা কিন্তু অনেকটা সেই যে নতুন সংক্রমণ এসেছিল সেটা কিন্তু দমন করেছে। সুতরাং আমাদের সবকিছুতেই আগ্রাসী হতে হবে। এই সব আগ্রাসী না হলে এই রবীন্দ্রনাথের সেই ইসের মতো হলে হবে না যে এই গুরু তুই শোন না, এরকম শান্তিনিকেতনের ভাষায় কথা বললে এই করোনা ভাইরাস শুনবে না। করোনা ভাইরাসের প্রতি আগ্রহ মানুষের কমে গেছে ঠিকই, কিন্তু করোনা ভাইরাসের আগ্রহ কিন্তু একটু কমেনি, বরঞ্চ বেড়ে গেছে, যেটা আমাদের মাননীয় মন্ত্রী সাহেব আজকে বলেছেন যে মানে ভয়ানক হতে পারে। আমার বিশ্বাস এটা আস্তে আস্তে কমতে থাকবে। কমতে থাকলে তো একদিকে মানুষ এত সচেতন না হলেও চলে, তাহলে সচেতন হতে হবে, মাস্ক পরতে হবে, 2021 সন পর্যন্ত মাস্ক পরতে হবে। আরেকটা ব্যাপার যে প্রফেসর কামরুল যেটা বললেন, আমি একটা মিনিটে শেষ করি, সেটা হচ্ছে যে
জিনোম প্রবলি ডক্টর ফরহাদও বলেছেন যে জিনোমটা এভাবে করা হয়েছে যে প্রবেবল ভ্যাকসিন যেগুলি হবে সেগুলোতে যদি মিউটেশনও হয় সেই মিউটেশনগুলোকে যে পসিবল মিউটেশন সেগুলোকে কভার করবে। সুতরাং ভ্যাকসিন নিরাপদ, ভ্যাকসিনের নিরাপত্তা এটা প্রমাণ করে দেখা যাচ্ছে যে এটা অনেক প্রচুর অ্যান্টিবডি তৈরি করছে এবং টি সেল যেটা আমাদের প্রোটেকশন দিচ্ছে সেই টি সেল কিন্তু মানে যথেষ্ট কার্যকর মানে সক্রিয় হচ্ছে এবং টি সেল সক্রিয় হলেই কিন্তু যে অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স যেটা সেটা তৈরি হবে। প্রফেসর ডাক্তার মঞ্জুর কাদের, বিবিসিতে আমি একটা রিপোর্ট দেখলাম যে তারা বলছে যে ইউরোপের যে স্কুলগুলো খুলছে এবং অফিস চালু হয়েছে সেখানে সবাই 2 মিটার দূরত্ব বজায় রাখছে একজন থেকে আরেকজনের, ছাত্রছাত্রীদেরও, শিক্ষকদেরও, অফিসের কর্মীদেরও, সহকর্মীদেরও। কিন্তু এখন বলছে এটা খুব বিভ্রান্তিকর, এটা আসলে কোনো কাজে লাগবে কিনা, আসলে কি আমরা তো বিভ্রান্তির মধ্যেই পড়ছি একের পর এক। আসলে যত দূরে থাকবে তত ইনফেকশন হওয়ার যে সম্ভাবনাটা সেটা কমে যাবে, এটাই তো মূল জিনিস। তারপরেও নিজের প্রোটেকশন থাকতে হবে, মাস্ক ইউজ করতে হবে এবং ড্রপলেট ইনফেকশন যাতে না হয়, যেমন স্নিজিং, হাঁচি কাশি, স্যালাইভা এগুলো যাতে যত্রতত্র না ফেলে, যাতে ড্রপলেট না হয়। সো আমরা 3টা জিনিসকে খুব ইম্পর্টেন্ট দিব। একটা হলো যে কম সময় এইরকম পাবলিক প্লেস গুলাতে থাকা, ডিস্টেন্সটা মেনটেন করা, আর একটা হলো শিল্ডিং, দ্যাট ইজ মাস্ক পরা অথবা ফেস শিল্ড পরা এটসেট্রা। এগুলা দিলে তখন ইনফেকশনের যে সম্ভাবনাটা এটা কমে। শিল্ডের ব্যাপারেও দেখলাম এক ধরনের যে শিল্ড আসলে কোনো কাজে লাগে না, বরং মাস্ক বেশি কাজে লাগে। আসলে এরকম সব বার্তা আসে যে মানুষ অনেক বেশি সংশয়ে পড়ে যায়। কিন্তু মাস্কেরও কিছু প্রবলেম আছে, যে মাস্কে যে ক্রোমোফোব গুলা থাকে এগুলো তো কারো করে অ্যালার্জি হয়, শিল্ড হলে একটা ব্যারিয়ার থাকে। সো আমাদের সেই হিসাবে মানতে হবে। বেস্ট হচ্ছে মাস্ক উইথ শিল্ড। মাস্ক উইথ শিল্ড। আচ্ছা, প্রফেসর ফরহাদ মঞ্জুর, অ্যান্টিবডি টেস্ট যেটা, সেটার ব্যাপারে সরকার এখন পর্যন্ত অনুমতি দিতে চাচ্ছে না, এটা কেন, কি মনে হয়? আরেকটা হলো র্যাপিড অ্যান্টিজেন্টের কথা অনেক দিন থেকেই বলা হচ্ছে, সেটার ব্যাপারেও আমরা দেখছি যে খুব ধীর গতি। আপনার সাজেশন কি? এটা আসলে সরকারের মধ্যে না থাকলে উত্তর দেওয়া খুব ডিফিকাল্ট, মানে এটা এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। আমার মনে আছে আমরা এফডিএস এর থেকে একটা সংবাদ সম্মেলন করেছিলাম, আপনি ছিলেন ওই প্রোগ্রামটাতে। ওই দিনও আলাপ করছিলাম আমরা যে ওই দিন এন্টিজেন না অ্যান্টিবডি টেস্টের কথা আলাপ করছিলাম। তো এপ্রিল থেকে মোটামুটি বলে যাচ্ছে কিন্তু আমরা যে র্যাপিড টেস্টটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্টিজেন টেস্ট, অ্যান্টিবডি টেস্ট দুইটাই। এটাতে মানে অনেক সুবিধা যেটা হচ্ছে অ্যান্টিজেন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে 10 মিনিটের বেশি সময় লাগে না। তো এখন আরটিপিসিআর এর যে ঝামেলা, অনেকে কিন্তু এই ঝামেলার জন্য আরটিপিসিআর টেস্ট করতে চায় না। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হলে একদম গণহারে মানুষ এই পরীক্ষাটা করাতে পারতো। গতবার ডেঙ্গি সিজনে আমরা যেটা দেখেছি যে প্রচুর মানুষ টেস্ট করিয়েছে, এই কারণে মৃত্যুর সংখ্যাও কিন্তু কম ছিল। আমরা যত ভেবেছিলাম অত মরেনি ডেঙ্গিতে, যেহেতু ডায়াগনোসিসটা আগে হয়েছে। তো এইবারও আমরা আশা করছিলাম, এখনো করছি, সামনেও করবো যে র্যাপিড টেস্টটা যেন খুব দ্রুত সরকার বাজারে নিয়ে আসে, অ্যান্টিজেন অ্যান্টিবডি বোথ। এখন আসলে অ্যান্টিবডি টেস্টটা যদি থাকতো, একটা সুবিধা হচ্ছে এখন বিভিন্ন জোনে ভাগ করার কথা, এটা থিওরিটিক্যালি বলে, প্র্যাকটিক্যালি এটার কোনো আমি পাইনি আসলে এইভাবে, যে এই জিনিসগুলি হলে এটা সুবিধা হয় যে এই এলাকার মানুষগুলি এইভাবে চলবে, এই এলাকার মানুষগুলি ওইভাবে চলবে। তো এটার কোনো কিছু তো এখন করা হচ্ছে না। এখন ওই মার্চের পর থেকে বলছি, যতদিন না আসে বলতেই থাকবো যে এটা খুব জরুরি, যত তাড়াতাড়ি সম্ভব র্যাপিড টেস্ট গুলি যেন নিয়ে আসা হয়, যাতে মাস পিপলের উপর পরীক্ষা করে এই রোগের তীব্রতাটা বোঝা যায়। অ্যাসিম্পটোমেটিক কিংবা ধরেন উপসর্গবিহীন, যেটাকে আমরা বাংলায় বলছি, এটাই কি মূল কারণ যে এই টেস্টে না যাওয়ার? না, টেস্ট না করলে হবে এটা কোনো কথা না, টেস্ট ম্যান্ডেটরি, টেস্ট করতেই হবে। অ্যাসিম্পটোমেটিক হোক আর সিম্পটোমেটিক হোক, যেই যার বাসায় একজন লোক মারা গেছে সে জানে যে মৃত্যুটা কি, যে মৃত্যুটা হয়তো চাইলেই ঠেকানো যেত। এখানে সমস্যা হচ্ছে যে কে মানে সিম্পটোমেটিক অ্যাসিম্পটোমেটিক ভাগ করার আগে, ধরেন আমার করোনা হলো, তো মৃদু উপসর্গ নিয়ে, তখন আমার মধ্যে একটা রিল্যাক্টেন্ট ভাব আসবে যে আমি টেস্টটা করাবো না। কিন্তু মৃদু উপসর্গ তো যে কোনো সময় সিভিয়ার ফর্মে চলে যেতে। তো আমি যখন জানি যে আমি করোনা পেশেন্ট, আমার এক ধরনের ট্রিটমেন্ট হবে কিংবা আমি এক ধরনের টেস্ট করাবো। আর যখন জানবো যে আমার করোনা নাই, তখন এটা ট্রিটমেন্টও আলাদা হবে, এটা টেস্টও আলাদা হবে। তো এটা কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স থাকে দুটার মধ্যে। যে অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্টের ব্যাপারে বলছিলাম, র্যাপিড অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট, এটা আসলে খুব ইম্পর্টেন্ট। আপনি যেটা বললেন যে
বেশিরভাগ মানুষ অ্যাসিম্পটোমেটিক দেখে সরকার এরকম চিন্তা করছে কিনা যে এটা না আনলেও চলে, এটা আসলে যদি চিন্তা করেও থাকে এটা ভুল চিন্তা। কারণ অ্যাসিম্পটোমেটিক সিমটোমেটিক এটা পরের জিনিস। অনেকের মানে যখন শুরু হয় অনেকের খুব সামান্য কিছু দিয়ে শুরু হয়, তো ওই সময় সে যদি এটা নেগলেক্ট করে, এটাকে যদি ভাবে যে আমার অন্য ডিজিজ হয়েছে, তখন কিন্তু সে ঘরের বাইরে চলে যাবে। এটা হচ্ছে এক। 2 নাম্বার হচ্ছে এখন যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে ওভার টেলিফোন কিংবা টেলিমেডিসিনের সেবা নেওয়া হয়, তখন আহ, সে তার সিমটম গুলিকেও ওইভাবে বলবে। চিকিৎসক হয়তো ভাববে যে এটা করোনার সিমটম না, কিংবা তার টেস্ট করার দরকার নেই। রোগী নিজেও ভাববে তার টেস্ট করার দরকার নেই, কিন্তু বা এখন টেস্টে যে পরিমাণ হ্যাসেল, তো অনেক রুগী আসলে, অনেক পেশেন্টও, কনফার্ম পেশেন্টও চায় না করোনা টেস্ট করতে, বলে যে আমি বাসা থাকবো, টেস্ট করার দরকার নেই, যাওয়া হবে এই টাইপের। তো অ্যান্টিবডি কিংবা অ্যান্টিজেন টেস্ট হলে কিন্তু এই মানুষ কি ঝামেলাগুলি হতো নিজেরা না। অনেকটা হেলথ প্রোটোকলটা শিখে ফেলেছে, তাই মনে হয় আপনার কাছে? সিমটম দেখা দিলেই নিজেরা এক ধরনের এটা প্রস্তুতি আসলে নিচ্ছে, শিখে ফেলেছে, তো অবশ্যই অনেক মাস থেকে চলছে, তো শিখে ফেলেছে, প্লাস অনেকটা হাল ছেড়ে দেওয়ার মতো। আমি যেটা বলছিলাম একটু হাল আগে, ছেড়ে দেওয়া। যে যে আমি হার্ট অ্যাটাকেও মরতে পারি, সো করোনাতে মরলাম, এটা এমন কি? মানে আমি এই দেখি এই আলোচনায় আমি আবার ফিরি, কিন্তু আমি একটু ভ্যাকসিন নিয়ে একটু কথা বলি। প্রফেসর কামরুল হাসান হাসান, বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন রোডম্যাপটা কিরকম হতে পারে? এবং অনেকে বলছে যে খুব যে ভ্যাকসিন করছি, আসলে ভ্যাকসিন খুব দ্রুত পাওয়া যাবে না, সময় লাগবে। কারণ অনেক দেশ ভ্যাকসিনের বুকিং দিয়ে রেখেছে, তারা পেমেন্ট করছে অ্যাডভান্স, ফলে তাদেরকে দেওয়ার পরে বাংলাদেশের দিকে আসতে পারে। বাংলাদেশ যদিও অনেক ধরনের সম্পর্ক রক্ষা করে চলেছে ভ্যাকসিনের ব্যাপারে। আবার এদিকে রাশিয়ান ভ্যাকসিন নিয়ে যত কথাই বলা হচ্ছে, কিন্তু সিএনএন বলছে রাশিয়ান ভ্যাকসিন কাজে লাগছে। আপনার কাছ থেকে শুনতে চাই। আচ্ছা, ধন্যবাদ ইশতিয়াক রেজা। আমি ভ্যাকসিনের আগে আমি একটু র্যাপিড টেস্টে একটু যেতে চাই। জি, এটা যদি ইম্পর্টেন্ট, এই সময়ের জন্য র্যাপিড টেস্টটা আসলে দরকার। কারণ হচ্ছে যে এই র্যাপিড টেস্ট নিয়ে আমি এত কথা বলেছি মিডিয়াতে, বিশেষ করে আমাদের জাফরুল্লাহ ভাইয়ের সাথে। হ্যাঁ, হয় কি আমাদের প্রথম থেকেই আমাদের এই করোনাটা খুব বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। এক একজন এক এক কথা বলছে, এক একজন এক এক ভাবে আনছে। সে কারণে আমরা যারা আসলে প্যাথোলজির সাথে যারা যুক্ত, আমরা কিন্তু কিছু বিষয় কেয়ারফুল। ধরেন যে প্রথম কথা যেটা খুব পরিষ্কার ভাবে কিছু তথ্য আছে যে জায়গায় আমাদের অ্যাভয়েড করার সুযোগ নেই। এক নম্বর হলো যে অ্যান্টিবডি কিন্তু আপনার রোগ নির্ণয়ের জন্য ব্যবহার করা যাবে না, এটা খুব পরিষ্কার। এটা গোটা বিশ্ব তাই করছে, বড় বড় সংস্থার পরিষ্কার, সেখানে অ্যান্টিবডির ব্যবহার আছে অন্য জায়গায়, এখন যেটা বাংলাদেশে করা দরকার। দুই নম্বর হচ্ছে র্যাপিড অ্যান্টিজেনও কিন্তু খুব বেশি আপনার সেন্সিটিভ না। এটা হয় আমাদের পাশের দেশ ভারতে করছে, আমার সাথে ব্যক্তিগত কথা হয়েছে যারা করছে, সেখানে এটা পজিটিভিটি খুব, সেন্সিটিভিটি খুব 20 থেকে 30% বেশি না। সে কারণে এগুলি আপনি যদি করতে চান, করা দরকার, আমি মনে করি করা দরকার এই মুহূর্তে। কিন্তু কথা হলো আপনাকে প্যাকেজে রাখতে হবে, প্যাকেজ। আপনি আরটিপিসিআর অ্যান্টিজেন অ্যান্টিবডি তিনটা একসাথে করবেন, এটা ফেল করলো, নেগেটিভ হলো, ওটা আপনাকে আরটিপিসিআর যেতে হবে। কিন্তু মুশকিল হলো যেবারের আমাদের সংকটটা গেল মিসম্যানেজমেন্ট। আপনি জানেন যে প্রচুর অ্যান্টিবডি বাংলাদেশে চলে আসছে, এটা কি আপনাদের ধারণা আছে? লক্ষ লক্ষ অ্যান্টিবডি বাংলাদেশ চলে আসছে এবং আমাদের যোগাযোগ করছে, যেটা করা যায় কিনা। কারণ হচ্ছে যে এখানে ডাব্লিউএইচও প্রথম নির্দেশনা 1 নম্বর 16টা নির্দেশনা তাদের আছে, সেটা আমরা লিস্টিং করেছি। 1 নম্বর হলো যে কন্ট্রোল দ্য সোর্স, আপনাকে সোর্সটা নিয়ন্ত্রণ করতে হবে, যেটা আমরা প্রথম দিকে কিন্তু ফেল করেছি, এয়ারপোর্টে ফেল করেছি, সমাজে ফেল করেছি। আর কন্ট্রোল সোর্স হলো, ধরেন একটা লোকের পজিটিভ আছে, আমরা জানি না, ওকে কিন্তু আপনি সবার মাঝে রাখতে পারবেন না। সে কারণে অ্যান্টিবডি যত্রতত্র করা যায়, অ্যান্টিবডিটা পরিষ্কার বলা আছে, হোমলি কিন্তু বাসায় ব্যবহার করা যাবে না। হ্যাঁ, সেই জন্য এগুলা আপনি করেন। কিন্তু আপনার ধরেন যে অ্যান্টিজেন নেগেটিভ হলো, তো আপনি আরটিপিসিআর সাথে সাথে করতে হবে, তো নাহলে তো আপনি উপসর্গ না হলে তো হবে না। সেই কারণে আমাদের হোল ইনস্টিটিউশনটা ডিসকারেজিং হয়ে গেছে শুরু থেকে, যেখানে আমরা ডিসিপ্লিনে রাখতে হবে। চিকিৎসা কিন্তু ডিসিপ্লিনের মধ্যে রাখতেই হবে। আমার জন্য আপনি সংক্রমিত হবেন এটা হইতে পারে না। আমার পজিটিভ আছে, আমি আপনার পাশে দাঁড়িয়ে নিলাম, পজিটিভ হইলে একটা মাঠের মধ্যে অ্যান্টিবডি করতে পজিটিভ হইলাম, আমি গণস্বাস্থ্যকে দায়ী করবো না সরাসরি, যে তারা কেউ নাই। আমি প্রথম থেকে এই জাতিকে কিন্তু তারা মিসগাইড করেছে। এবং জাফরুল্লাহ ভাইয়ের সাথে এ নিয়ে আমার যে মিডিয়াতে প্রচন্ড কথাবার্তা হয়েছে, আসলে এগুলার একটা সায়েন্স, তো সায়েন্সের একটা ধারা আছে, সেটা মানতে হবে। সে কারণে এগুলি করতে হলে আমাদের কঠোর নিয়ন্ত্রণের মধ্যে করতে হবে, যাতে একজনের জন্য আরেকজন রোগী, মানে একটা মানুষ যেন ক্ষতিগ্রস্ত না। সে কারণে এগুলি একদম সেন্টার বেস করতে হবে, এবং যেখানে পরিষ্কার ভাবে নিয়ন্ত্রণ করা হবে যে একটা পজিটিভ পাশে থাকলো, আরেকটা লোক যেন নিয়ন্ত্রণ আক্রান্ত না হয়, এই বিষয়গুলো।
আর এটি নিয়ে দেখছি। আমি মনে করি যে সরকার এই জায়গাটা, সরকারের যে দুর্বলতাগুলো এবার দেখা গেছে, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরের, তারা আসলে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে নাই, বা স্বাভাবিকভাবে কোনো কাজও তারা করতে হবে এতদিনে তারা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারছে, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এখনো যে করোনা ভ্যাকসিনের সর্বশেষ যে খবরটা আমরা পেয়েছি, এটি গতকালকের খবর, সেটি হলো ইউনিসেফ দায়িত্ব নিয়েছে। হুম। ইউনিসেফ যে দায়িত্বটা নিয়েছে সেখানে হলো তারা 92টি নিম্ন এবং নিম্ন মধ্যম আয়ের দেশের দায়িত্ব নিয়ে তারা সমন্বয় করবে, টিকা সংগ্রহ করবে এবং টিকা তারা সেগুলি বা বিতরণ করবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো তারা 80টি যারা ধনী দেশের সাথে তাদের বিষয়ে তারা সমন্বয় করবে এবং সেখানে তারা 80টি ধনী দেশ কিন্তু তাদের কাছে ফান্ডিং করবে। এখানে ধরেন যে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র বাদ দিয়ে সবাই কিন্তু অ্যালায়েন্সের সাথে, সেখানে গাভি আছে, তারপরে আপনার কোভ্যাক্স আছে, আছে, হ্যাঁ, সেখানে আপনার নানান ধরনের কিন্তু সেই সমস্ত কিছু মিলিয়ে, দাতা গোষ্ঠীগুলো মিলিয়ে তারা কিন্তু একটা সমন্বয় স্থাপন করেছে এবং সেখানে একটা ধারণা হচ্ছে, বিশেষ করে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, তারা কিন্তু অলরেডি ইয়েকে আমাদের পাশের দেশে সেরাম ইনস্টিটিউটকে $150 মিলিয়ন দিয়েছেন। তারা বলেছে যে গরিব রোগীদের জন্য করতে হবে। এখানে আমি আপনাদের কিছু তথ্য দিতে চাই। এখন ধরুন যে সিরাম ইনস্টিটিউট কিন্তু বিশ্বের সবচেয়ে বৃহৎ এই টিকা প্রস্তুতকারী সংস্থা, যারা বিশ্বের 60% ডিমান্ড কিন্তু ফুলফিল করে। এবং তারা শুধু যে অক্সফোর্ড করছে তা কিন্তু, নোভাভ্যাক্সও কিন্তু তারা করতেছে এবং সেখানে দুটি তারা করছে। ইতিমধ্যে তারা 40 কোটি ডোজের প্রজেক্ট নিয়ে কাজ করতেছে এবং সেখানে যারা ইউনিসেফ দায়িত্ব নিয়েছে যাতে দ্রুত সেখানে আপনার ভ্যাকসিন করা যায় এবং একই সাথে সবাই যেতে পায়। আর বাংলাদেশের পরিস্থিতিটা এটা একটা দিক, তার বাংলাদেশ কিন্তু ইউনিসেফের ওখান থেকে পাবে। এখন বাংলাদেশে বিশেষ কিছু ব্যবস্থা করে ফেলেছে। এখন কথা হলো যে প্রথমত আমাদের 10,000 কোটি টাকা রাখা হয়েছে বাজেট। এখন হিসাব করে দেখা গেছে যে 8,500 কোটি টাকা লাগবে যদি আমরা ভ্যাকসিন সবাইকে দিতে চাই। এখন বাংলাদেশের দুইটা অ্যাডভান্টেজ হয়ে গেছে। একটি হলো যে ভ্যাকসিনকে অলরেডি সিরাম ইনস্টিটিউটের সাথে একটা চুক্তি করেছে। এর মধ্যে তো আপনি ভালো করেই জানেন যেটা নিয়ে কূটনীতি আছে, সাংঘাতিক কূটনীতি, পররাষ্ট্র সচিব ভারতের এর মধ্যে চলে গেছে এবং মূল বিষয় ছিল কিন্তু ভ্যাকসিন। এখন কথা হলো যে সিরাম ইনস্টিটিউট এমন একটা শক্তিশালী জায়গা, সেখান থেকে কিন্তু আমরা যদি ফার্স্ট লাইনে পেয়ে যাই তাহলে কিন্তু আমরা অন্য মানে যার দেশ সে তো তার দেশকে দেবে, তারপরে বাইরে যখন যাবে সেই জায়গায় কিন্তু আমাদের বাংলাদেশে অনেকগুলো এভিনিউ হয়ে গেছে। 1 নম্বর হলো যে সিরাম ইনস্টিটিউট বা ভারতের আরো কিন্তু করছে। আমরা অবশ্যই চাইবো অক্সফোর্ড এটা পাওয়ার জন্য, সেই জায়গাটা ভ্যাকসিনটা কতটা আনতে পারবে সেটা আমরা জানি না। আর এটার দামও সবচেয়ে কম, মাত্র $3। আরেকটি বিষয় হলো যে চীনের সাথে কিন্তু আমাদের একটা মানে আমরা জয়েন্ট ট্রায়ালটা তো শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে এবং সেখানে কিন্তু তারা বলেছে প্রথমে একটা আপনাকে উপহার দেবে। কিরকম উপহার দেবে? যে প্রথমে বিনামূল্যে 1,10,000 ডোজ তারা দিবে আমাদের। ট্রায়ালে অংশ নিলে তো বিনামূল্যে পাওয়া যায়। হ্যাঁ, 1,10,000 দিবে তারা, এটা কমিটেড যে আপনাকে যদি সাকসেসফুল হয় 1,10,000 ডোজ তারা দিবে। তারপরে তারা বলেছে, চীন এবং ভারত কিন্তু বলেছে আমাদের প্রায়োরিটি যখন থাকবে তখন বাংলাদেশ টপ প্রায়োরিটিতে থাকবে। সেই কারণে আমরা মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা কূটনৈতিক সফলতা কিন্তু বিশ্বব্যাপী আছে এবং তারা আরো চেষ্টা করছে, সরাসরি অক্সফোর্ডের সাথে চেষ্টা করছে এবং সেইখানে আমরা মনে করি যে বাংলাদেশ কিন্তু একটা সুবিধাজনক অবস্থানে আছে এবং যে হারে একটা তৎপরতা আছে সেখানে কিন্তু বিশ্বে কিন্তু ওই যে ধরেন যে বেশিরভাগই কিন্তু যেমন অক্সফোর্ড করতেছে 200 কোটি ডোজের একটা তারা উদ্যোগ নিয়েছে। এখানে দ্রুত যাতে প্রোডাকশন দেওয়া যায় সেটাও কিন্তু অলরেডি কিন্তু প্রোডাকশন শুরু হয়ে গেছে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো, আমরা প্রথম দিকে যখন আলোচনা শুরু করলাম ভ্যাকসিন নিয়ে 4-5 মাস আগে, তখনই কিন্তু আমরা দেখছি যে যারা তৈরি করে প্রোডাকশন যাচ্ছে, আমরা জিজ্ঞেস করলাম যে আসলে প্রোডাকশনে যাচ্ছে এটা যদি ফেল করে তাহলে এই রিস্ক কিন্তু এই টিকা প্রস্তুতকারী সংস্থারা নিয়েছে। তবে এখানে আরেকটি কথা বলি, আলোচনাটা এসছে এখানে টিকা কতটা কার্যকর এইটা নিয়ে প্রশ্ন আছে এবং সেইখানে আমাদের কাছে এই তথ্য আছে। যেমন অ্যাস্ট্রাজেনেকা সিইও বলেছে যেটা 1 বছরের বেশি কিন্তু প্রোটেকশন দেবে না। আবার কিংস কলেজ লন্ডনে তারা কিন্তু গবেষণা করে দেখেছে অ্যান্টিবডি 3 মাসে বেশি থাকছে না। 3 মাসে তারা দেখিয়েছে যে আপনার 17 ভাগ থেকে 1 ভাগে নেমে আসে। এদের নানান বিষয় রয়েছে যে প্রোটেকশন। আমরা ভ্যাকসিনের ট্রায়ালে কি দেখি এটা নিরাপদ কিনা, এটা কার্যকর কিনা এবং এটা বয়স্ক লোকদের ইমিউনিটি ডেভেলপ করতে সক্ষম কিনা, এটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এগুলি কিন্তু দেখা হচ্ছে 3টা ফেজে যে আমরা হিউম্যান ট্রায়াল দিচ্ছি। সে কারণে
এই জায়গায় কিন্তু এখন পর্যন্ত এই যে অ্যান্টিবডি কতদিন শরীরে থাকবে বা এটা কত ধরে, তবে অক্সফোর্ডেরটা এটার তো ডোজটাও বোধহয় যে কেউ বলছে হ্যাঁ, দুইটা, কেউ হ্যাঁ, বলছে হ্যাঁ, একটা, দুইটা ডোজের ডোজটাও দিকে নিয়েও বেশি এখন যাচ্ছে, পর্যন্ত দুইটা ডোজ সংশয় আছে। বেশিরভাগ যেটা থার্ড ফেজে যাচ্ছে। এখন এইখানে আমি ইশতিয়াক রেজা, আমি একটা তথ্য দিতে চাই। এখানে কিন্তু মানুষকেও বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। ধরেন এখানে আপনি যদি একটা ভ্যাকসিন তৈরি করতে যান, তাহলে আপনাকে 6টা স্টেজ বা ধাপ পার হতে হবে, এবং তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 3 নম্বর স্টেজ, যেটাকে বলা হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল। ওটার মধ্যে আবার তিনটা ফেজ আছে। 3টা ফেজের মধ্যে বেশিরভাগ কিন্তু আমি আজকেও ট্র্যাক করেছি, এখানে ট্র্যাকার আছে খুব ইন্টারেস্টিং, যে নিউ ইয়র্ক টাইম ট্র্যাকার এবং গার্ডিয়ান ট্র্যাকার, তারা প্রতিদিন কিন্তু ট্র্যাক করতেছে। এখানে ধরেন যে চিকিৎসা বিজ্ঞানদের একটা মানবিক দায়িত্ব আছে, যে কোনো মহামারীতে তারা আপনার একটা ভ্যাকসিন তৈরি করতে, মানে তাদের দায়িত্ব এক। 2 নম্বর হলো ব্যবসা আছে, সংবাদ পরিবেশনের প্রতিযোগিতা আছে, রাজনীতি আছে, কূটনীতি সবই আছে এর মধ্যে। হ্যাঁ, যেমন যে আমেরিকা চাচ্ছে 3 নভেম্বর যেহেতু নির্বাচন, ট্রাম্প বলেছে তার আগে দিতে হবে। তা আমাদের বিশ্বাস আছে যে অক্সফোর্ড ভ্যাকসিন, অক্সফোর্ড এবং আপনার এফডিএ ইউএসএ, তারা কিন্তু হয়তো রাজনৈতিক প্রভাবটা করবে না। এফডিএ কে একটু রিসেন্টলি আমরা দেখছি দুর্বল আমাদের কাছে মনে হয়েছে, কারণ ট্রাম্পের 2টা। কিন্তু আপনি দেখেন যে ডক্টর কামরুল, যে রাশিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পাত্তাই দিল না। আমেরিকা এখন বলছে তারও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সে ট্রায়াল ফেজে যাবে না, তারা তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী তারা ভ্যাকসিন করবে। সুতরাং বড় দেশ কিন্তু তাদের মতন করে মার্কেট দখলের চেষ্টা করছে। প্রফেসর ইকবাল হাসান মাহমুদ, এই ভ্যাকসিন ইস্যুতে, ভ্যাকসিন তো পেনাশিয়া না আসলে। ভ্যাকসিন যদি পেনাশিয়া হতো তাহলে অনুষঙ্গ একটা, হ্যাঁ, একটা অনুষঙ্গ মাত্র। সেই একই জায়গাতে আমরা ভ্যাকসিন নিয়ে কি অতি উচ্চাসা করছি কিনা? আমি একটু ডক্টর ফরহাদের একটা সঙ্গে একটু বলতে চাই যে উপসর্গ, আপনি প্রশ্ন করেছিলেন যে উপসর্গের ব্যাপারটা। আমাদের দেশে 8% রোগী কিন্তু একদম উপসর্গবিহীন ভাবে কমিউনিটিতে ঘোরাফেরি করছে, সে নিজেও জানে না, কিন্তু সে রোগ ছড়িয়ে বেড়াচ্ছে। এবং এই 8% লোক কিন্তু অত্যন্ত বিপজ্জনক কমিউনিটির জন্য। আর বিদেশে আমরা দেখি যে মানে গাড়ি থামিয়ে, মানে জোর করে, বিশেষ করে র্যান্ডম স্যাম্পলিং এর মধ্যে দৈব চয়নের মাধ্যমে তারা নেজাল সোয়াব নিচ্ছে, পরীক্ষা করছে। এইভাবে যদি পরীক্ষার সংখ্যা বাড়ানো যায়, মানুষ তো পরীক্ষার প্রতি একদম আগ্রহ হারিয়ে ফেলেছে, পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে 1 নম্বর। আর আপনি যেটা ভ্যাকসিনের কথা বললেন, যে ভ্যাকসিন, আমাকে যদি জিজ্ঞেস কেউ করে কোন ভ্যাকসিনটা ভালো, আমি বলি সব ভ্যাকসিনই ভালো। কারণ রাশিয়া যে ভ্যাকসিন তৈরি করেছে সেটা তো ল্যান্ডসেটে প্রকাশ করেছে, ডিটেলস প্রকাশ করেছে তারাও, এবং অক্সফোর্ড জেনিকাও সেটা তো আগেই ল্যান্ডসেটে প্রকাশ করেছিল। সেখানে তারা 90% তাদের যে অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতা এবং টি সেল সক্রিয় করার ক্ষমতা ভ্যাকসিন রয়েছে। এবং ভ্যাকসিনের তো শুধু ভ্যাকসিন না, এর মধ্যে একটা অ্যাডজুভেন্ট বা কেমিক্যাল মিশানো থাকে। সেই অ্যাডজুভেন্ট ইটসেলফ কিন্তু যে মানে রোগ প্রতিরোধ যে শক্তি, সেই যে সেলগুলোকে উজ্জীবিত করে, রোগের বিরুদ্ধে যে কোষগুলো আছে সেগুলোকে উজ্জীবিত করে, এবং কোষগুলো কিন্তু সেই ভাইরাসগুলোকে মেরে ফেলে। সুতরাং ভ্যাকসিন সবই আমি মনে করি যে এটা কার্যকর হবে। সেটা এখন 2 ডোজে লাগবে না 1 ডোজে লাগবে সেটা কথা, সিনোভ্যাক বলছে 2টি ডোজ লাগবে, এবং আবার কেউ কেউ দাবি করছে 1টি ডোজ ইন্ট্রাভাস্কুলার, 1টি ডোজ ওরালি। তো এটা নিয়ে এখন একটু ঝাপসা হয়ে আছে ব্যাপারটা। তবে আমি মনে করি যে ভ্যাকসিন তো যখন আসার আসবেই, ভ্যাকসিন আসুক, কিন্তু নিজেদের সতর্কতাটাই বড় সতর্ক থাকতে হবে। যে নন ফার্মাসিউটিক্যাল শেষ কথা একটু কিছুটা কি বলবেন ফরহাদ মঞ্জুর? ভ্যাকসিন শেষ কথা হচ্ছে, ভ্যাকসিনের ব্যাপারে আমি খুব একটা আশাবাদী না। আশা তো অবশ্যই আছে, কিন্তু খুব একটা আশাবাদী না এই কারণে যে এটা কয়দিন কার্যকর থাকে এটা কিন্তু এখনো কনফার্ম কিছু বলা যায়নি। লাস্ট যে রিসার্চের রেজাল্ট এসছে ওখানে বলা হচ্ছে অ্যান্টিবডিটা 4 মাস থাকে। তো আমরা হাইস্ট ধরে নিলাম যে 4 মাস থাকবে, তার মানে বছরে আপনার 3 বার নেওয়া লাগবে কিন্তু এই ভ্যাকসিনটা। এটা হচ্ছে, এরপর যদি স্ট্রেন চেঞ্জ হয়ে যায়, এটা সম্বন্ধে আমার মনে হয় যে চেঞ্জ হলে এই ভ্যাকসিন কাজ নাও করতে পারে। এই ব্যাপারে আমি শিওর না, তাই ওইভাবে জোর দিয়ে বলতে পারছি না। মঞ্জুর কাদের, আপনি কতটা আশাবাদী ভ্যাকসিন নিয়ে? আমরা প্রিভেনশনকে আমরা 3টা লেভেলে ভাগ করতে পারি, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। তো লেভেল 1 এ যেটা, সেটা হলো যে স্পেসিফিক প্রোটেকশন এন্ড প্রমোশন অফ হেলথ। প্রমোশন অফ হেলথ হলেই অটোমেটিক ইমিউনিটি বেড়ে যাবে। স্পেসিফিক প্রোটেকশন বাই ইউজিং ভ্যাকসিন উই ক্যান বিল্ড দ্য ইমিউনিটি। নাম্বার 2 লেভেল অফ প্রিভেনশন হলো আর্লি ডিটেকশন। আমাদের এতক্ষণ যে আমরা কথাবার্তা বললাম, আর্লি ডিটেকশন এন্ড ট্রিটমেন্ট।
নাম্বার 3 হলো রিহেবিলিটেশন। সো ইফ উই মানে থিঙ্ক অ্যাবাউট আওয়ার প্রিভেনশন লেভেল দেন উই ক্যান রিচ আওয়ার অপটিমাম গোল। সেই সেই প্রিভেনশন লেভেলটাই আসলে গুরুত্বপূর্ণ এবং করোনা পূর্ব সেই স্বাভাবিক পরিস্থিতি যেখানে আমরা ছিলাম সেটা প্রত্যাশা প্রতিটা মানুষের, কিন্তু কেউ জানে না সেই দিনটা কবে আসবে। বিজ্ঞানীদের কাছে কোনো পূর্বাভাস আছে কি না, চিকিৎসা বিজ্ঞানের সাথে যারা জড়িত আছেন আপনারা কোনো পূর্বাভাস পান কি না আমি জানি না, আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না, কিন্তু আমরা একটা প্রত্যাশার জায়গায় থাকি। কিন্তু সবাই আপনারা যেটি বলেছেন যে ব্যক্তিগত সচেতনতার জায়গাটা গুরুত্বপূর্ণ, কোনো কিছু নিয়ে অতি উচ্ছ্বাসা আসলে আমাদেরকে কোনো ফল দিবে না। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা সম্পর্কিত যে সমস্ত স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনে চলবেন। শুভরাত্রি।